স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারে। স্মরণকালের সর্ববৃহৎ একটি সমাবেশ করলো এটি। জামাত ইসলামী নেতা কর্মীর ভাষ্য থেকে আমি বলছি। তারা কয়েক লক্ষ মানুষের জমায়েত করেছে বলে তাদের দাবি। আমরাও দেখেছি যে সোহরাওয়ার্দী উদ্যান এবং এর আশেপাশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গেল আজকের এই সমাবেশ। এর আগে আমরা ইসলামী আন্দোলন তাদের সমাবেশ দেখেছিলাম। সেখানে জামাত ইসলামী, এনসিপি সহ বিএনপি ছাড়া সব দলের প্রতিনিধিরা অংশ নেয়। আজকে জামাতের যে সমাবেশ ছিল সেখানেও বিএনপি ছাড়া অন্যান্য অধিকাংশ দলের নেতাকর্মীরা অংশ নেয়। এটি ইনফরমেশন বা তথ্য হিসেবে আমি জানিয়ে রাখছি, কিন্তু এই তথ্যর কোনো বিশ্লেষণ আমি যাচ্ছি না বা বিশেষণ। দর্শক, আরেকটি বিষয় আমি মনে করিয়ে দিতে চাই। গোপালগঞ্জের ঘটনাটা তো একদম সাম্প্রতিক সময়ের, এবং একই সাথে আজকে কক্সবাজারেও এনসিপির যে পথসভা হওয়ার কথা ছিল সেখানে কিছু ভাঙচুর হয়েছে। সেখানে সেই জায়গায় অনেকে বলছেন যে সেখানে স্থানীয় বিএনপির জড়িত আছে। এই হলো রাজনীতির মাঠে পরিস্থিতি। আমরা আজকের ইস্পাহানি মির্জাপুর জিরা আওয়ারের বিষয় রেখেছি শোডাউনে জামায়াত, জেলায় জেলায় এনসিপি। আমরা কথা বলবো মাহিদুর রহমান মহিদ, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, আপনাকে স্বাগত, এবং ঢাকা মহানগর দক্ষিণ ও কেন্দ্রীয় মজলিস শুরার সদস্য, ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি বাংলাদেশ জামাত ইসলামীর দেলোয়ার হোসেন, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আমরা অনুষ্ঠান শুরু করব বরাবরের মতো শিরোনাম দেখে এসে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। রাজধানীতে জামায়াতের ব্যাপক শোডাউন, পিআর সংবিধানে অন্তর্ভুক্তির দাবি, বিচার ও সংস্কারের আগে নির্বাচন নয়। অন্তর্বর্তী সরকারের কেউ নির্বাচন পিছিয়ে দিতে চায় কিনা সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের। জাতীয় নির্বাচন অনুষ্ঠান নিয়ে কেউ সময় ক্ষেপণ করতে চাইছে কিনা এ ব্যাপারেও সজাগ দৃষ্টি রাখার জন্য সকলের প্রতি জানাই আহ্বান। সব সমস্যার সমাধান নির্বাচন, মন্তব্য ফখরুলের। সংস্কার কারো জন্য থেমে থাকবে না, দাবি এনসিপির। পিআর বুঝে কে পিআর বুঝে না, এর জন্য সংস্কার আটকে থাকবে না। আমরা জানি জনগণ সংস্কার বুঝে, জনগণ সংস্কার চায়। সংস্কার ও পিআর ইস্যুতে ঐক্যবদ্ধ হলেই তৈরি হবে নির্বাচনের পরিবেশ। নির্বাচন নিয়ে বিভ্রান্তি, অনিশ্চয়তার সুযোগ নেই জানালেন প্রেস সচিব। বিদ্যমান ব্যবস্থার কারণেই স্বৈরাচার হন হাসিনা, মন্তব্য বদিউল আলম মজুমদারের। এবং পার্বত্য চুক্তির সমস্যাগুলো চিহ্নিত করে সমাধান করা হবে জানালেন পররাষ্ট্র উপদেষ্টা। আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হতে পারে রোহিঙ্গা সংকট। শিরোনামগুলো শুনছিলেন। ঠিক এই মুহূর্তে সারা দেশেই রাজনৈতিক টানাপোড়েন তো চলছে। রাজনৈতিক টানাপোড়েন আগের থেকে ছিল, তবে এবার যেটা দেখছি যে এনসিপি, জামাত ইসলামী সহ অন্যান্য দল যারা যখন মাঠের রাজনীতিতে নামছে, একদমই রাজনীতির যেটা সম্মুখ ভাগ, যেটি যে মাঠে গিয়ে যেই রাজনীতিটি করা হয়, সেই জায়গাতে আমরা বিভিন্ন ধরনের শঙ্কা, বাধা, বিপত্তি, হামলা, মামলা এগুলো দেখছি। আমি দেলোয়ার হোসেনকে দিয়ে শুরু করতে চাই। আজকে আপনাদের দিন, কারণ আজকে আপনারা সমাবেশ করলেন। আপনাদের গত 15 বছরে কি পরিস্থিতি, এটি আপনারা যেমন জানেন, সারা দেশের মানুষও জানে যে জামাত ইসলামী নিষিদ্ধ অবস্থার থেকে হঠাৎ করে সামনে আসলো, এবং হঠাৎ করে বলতে আমি সাধারণভাবে বলছি, সামনে আসলো এবং রাজনীতিতে প্রবেশ করলো। আমি আপনাদের আমিরের সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি, কারণ আমরা দেখলাম যে তিনি সমাবেশের সময় বেশ অসুস্থ হয়ে পড়েন, কিন্তু এরপরও তিনি তার বক্তব্য দৃঢ়ভাবে রাখেন। সেখানে তিনি কয়েকটি কথা বলেছেন, আমি সেগুলো নিয়ে আলোচনা যাব। তবে তার আগে আমি বলতে চাই, একটা লড়াই হয়েছে ফেসিবাদের বিরুদ্ধে, আর একটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে, এবং এই যে লড়াই, সেই লড়াইয়ের প্রয়োজনে তিনি শহীদ হতে চান। তার একটা আক্ষেপ আছে যে 24শে জুলাই তিনি শহীদ হতে পারেননি, এবং জামায়াত দুর্নীতিমুক্ত সমাজ গড়বে। এবং তিনি বলছেন যে আপনাদের যদি কোনো এমপি মন্ত্রী থাকে তারা চাঁদাবাজি করবে না, তারা প্লট ফ্ল্যাট বরাদ্দ নেবে না, এগুলো বলছেন। আমার প্রশ্নটা হলো যে রাজনৈতিক দল
কেমন সেটা সবচেয়ে ভালো জানেন ভোটাররা এবং রাজনৈতিক দলরা এমন কথাই বলে। আপনাদের সমাবেশটি দেখে আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে আপনারা নির্বাচনের প্রস্তুতি শুরু করলেন, কারণ আপনারা এমপি মন্ত্রী হতে যাওয়ার কথাটা সাধারণ মানুষের কাছে বললেন। আপনাদেরকে কেন বিশ্বাস করবে মানুষ? জি, ধন্যবাদ আপনাকে। পাশাপাশি আমার বিজ্ঞ সহচরকেও স্বাগতম জানাচ্ছি। পাশাপাশি আপনাদের এই অনুষ্ঠানের মাধ্যমে যারা দেশ এবং বিদেশে যারা দেখছেন সবাইকে বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমি শুরুতেই আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান আলমিনের রহমত এবং নিরাপত্তার চাদর আবৃত হয়ে আজকে অনেক বড় একটা সমাবেশ আমরা সম্পূর্ণ করতে পেরেছি। পাশাপাশি এটাও আমরা দেশবাসী এবং যারা দেখছেন তাদেরকে জানিয়ে রাখি যে আপনারা টিভি পর্দায় দেখেছিলেন যে আমাদের সম্মানিত আমিরে জামাত বক্তব্য চলাকালীন সময়ে তিনি অসুস্থ হয়ে গিয়েছিলেন। আলহামদুলিল্লাহ ওনাকে প্রোগ্রাম পরবর্তী সময়ে হসপিটালে নেওয়া হয়েছিল। তার শারীরিক নানাবিধ পরীক্ষা নিরীক্ষা শেষে তিনি বাসায় ফিরেছেন এবং ডাক্তাররা তাকে রেস্ট নিতে বলেছে। এজন্য দেশবাসীর কাছে আমাদের আমিরে জামাতের জন্য আমরা দোয়া চাই। তো আপনি যেটি বলেছিলেন আসলে বাংলাদেশ জামাত ইসলামী একটা নির্বাচনমুখী দল, এটা হল প্রথম কথা। আমরা নির্বাচনের মধ্য দিয়েই রাষ্ট্র ক্ষমতায় যেতে চাই, এটা আমাদের পদ্ধতি। আসলে গণতন্ত্রের জন্য নির্বাচন দরকার, নির্বাচন ছাড়া গণতন্ত্রকে কখনো চিন্তা করা যায় না। আর একটা নির্বাচিত সরকার অবশ্যই অনির্বাচিত সরকারের চাইতে অনেক বেশি শক্তিশালী এবং মজবুত হয়। সব মিলিয়ে জামাত ইসলামী তার যাত্রা লগ্ন থেকে স্বাধীনতা উত্তর যদি আমরা বলি তাহলে শুধুমাত্র 2014 এবং 2024 এই দুইটা নির্বাচন ব্যতীত সকল জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী অংশগ্রহণ করেছে। শুধুমাত্র 2018 ব্যতীত বাকি সকল নির্বাচনেই জামাত ইসলামী তার নিজের নামে করেছে এবং সেখানে আমাদের প্রতিনিধি, নির্বাচিত প্রতিনিধি ছিল। সেই হিসেবে জামাত ইসলামী সবসময় নির্বাচনমুখী দল এবং নির্বাচনের প্রস্তুতি সবসময়, এটা আমাদের রেগুলার ওয়ার্ক বলা যায়, এটা এক্সেপশনাল কোনো ওয়ার্ক না। আমরা আমাদের সাংগঠনিক কার্যক্রমগুলোই হলো আমাদের নির্বাচনের ওয়ার্ক হিসেবে আমরা পরিচালনা করি। সাংগঠনিকভাবে করা, কিন্তু সমাবেশের মাধ্যমে আপনারা একদম সরাসরি ভোটের কথা বলছেন, এটা শুধু এই সমাবেশের মাধ্যমে না, আমরা আমাদের প্রত্যেকটা যেই কাজই করি না কেন, যেই প্রোগ্রামই করি না কেন, আমরা দিবস ভিত্তিক প্রোগ্রাম বলি বা আমাদের সাংগঠনিক সবগুলোতেই আমরা কিন্তু এই কথাগুলো বলছি। না, আপাত দৃষ্টিতে মনে হয়েছে যে এটি ঢাকা যেহেতু ক্যাপিটাল, রাজধানীর সেন্ট্রালে আপনারা ইঙ্গিত দিচ্ছেন আর কি, যে আমরা। আপনি জানেন যে 5ই আগস্টের গণঅভ্যুত্থানের পরে আজকে প্রায় 1 বছর হতে চললো। এই 1 বছরের মধ্যে কিন্তু জামাত ইসলামী ব্যতীত বড় বড় রাজনৈতিক দলগুলো সবাই কিন্তু কম বেশি রাজধানীতে বড় বড় শোডাউন করেছে। এক্সেপশনাল জামাত ইসলাম আমরা করি না। আমরা কি করেছি তাহলে 1 বছর? এই 1 বছর আপনারা দেখেছেন যে আপনার অভ্যুত্থান 5ই আগস্টের পরপরই একদম 6 আগস্ট থেকেই আমরা কিন্তু এই অভ্যুত্থানে যারা নিহত হয়েছিলেন, শাহাদত বরণ করেছিলেন, যারা আহত হয়েছিলেন, পঙ্গুত্ব বরণ করেছিলেন, আমরা কিন্তু তাদের নিয়ে ব্যস্ত ছিলাম। সকল শহীদ ফ্যামিলিগুলোর তালিকা করে তাদের বাসায় গিয়ে তাদের ফ্যামিলিগুলোর সাথে সাক্ষাৎ করেছি, তাদের আর্থিক সহযোগিতা দিয়েছি, তাদের পুনর্বাসনের কথা বলেছি। আহতদের জন্য আমরা প্রত্যেকটা হসপিটালে ছুটে গিয়েছি, তাদের ট্রিটমেন্টের ব্যবস্থার জন্য সংশ্লিষ্ট হসপিটালের সাথে কথা বলেছি। আমরা নিজেরাও আর্থিক সহযোগিতা দিয়েছি এবং সরকারকেও আমরা বারবার বলেছি তাদের মানে ট্রিটমেন্টের ব্যবস্থাটা সুন্দর করে এই, এবং সব মিলিয়ে আমরা কিন্তু আহত, শহীদ ফ্যামিলি এবং দেশ পুনর্গঠনের, কারণ 15 বছর ধরে আমাদের এই বাংলাদেশে যে ক্ষত তৈরি হয়ে গেছিল, বলা যায় যে রাষ্ট্রের প্রত্যেকটা সাংবিধানিক প্রতিষ্ঠানকে এক এক করে যেভাবে ধ্বংস করে ফেলা হয়েছিল, একটা ধ্বংসস্তূপের উপরে একটা অভ্যুত্থান হলো। এই অভ্যুত্থান পরবর্তী সময় এই এটা যদি মেরামত না হয়, তাহলে এই মেরামত না হলে পরে আসলে এই মেরামত না হলে দেশ এগোনো যাবে না। এবং যে নির্বাচনের প্রত্যাশা করছি আমরা, দেশের মানুষ 15 বছর ভোট দিতে পারে নাই, এখন সবাই কিন্তু নির্বাচনের জন্য, ভোট দেওয়ার জন্য মুখিয়ে আছে, কিন্তু সেই ভোটের একটা পরিবেশ তৈরি করার জন্য কিন্তু আমরা কাজ করছিলাম। তো 1 বছর পরে এসে আমরা ফিল করেছি যে এই মুহূর্তে আমরা একটা সমাবেশের মধ্য দিয়ে আমরা আমাদের জনশক্তিকে উৎসাহিত করা। এখন নির্বাচনের পরিস্থিতি আছে না, নেই এখনো সেই আমরা তো আমাদের যে 7 দফা দাবি, এই যে আমাদের সমাবেশের মূল লক্ষ্য হলো এই জনগণকে 7 দফা, আমরা যে 7টা
দাবি নিয়ে আমরা যে এই সমাবেশটা করছি এটাই জানানো এবং এটার পক্ষে জনমত তৈরি করা। এবং দেখবেন যে এই 7টা দফাই কিন্তু কোনো দলীয় এজেন্ডা না, কোনো দলের এজেন্ডা না, নির্বাচনের প্রত্যেকটি হলো পরিস্থিতি নাই কেন মনে জনগণের। হচ্ছে লেভেল প্লেইং ফিল্ড এই কথাটা বলা হয়েছে আমরা বলেছি যে নির্বাচনের পরিবেশ কেন এখনো তৈরি হয় নাই। আমরা বলেছি যে নির্বাচনের পরিবেশ যদি এখনই তৈরি হয়ে যায় আমরা এখনই নির্বাচনে যেতে প্রস্তুত। নির্বাচনের ব্যাপারে পিছানো আগানোর ব্যাপারে আমাদের কোনো মানে এখানে আলাদা কোনো ইন্টেনশন নেই। আমরা চেয়েছি সংস্কার, কারণ দীর্ঘ 15 বছরে সংস্কার তো হচ্ছে, চলছে, চলমান। না, এখনো তো যে মৌলিক বিষয়গুলো একটা নির্বাচনের জন্য যে ফ্যাক্টরগুলো, নির্বাচন কমিশন এখনো নির্বাচন কমিশন যদি সারা দেশে আমরা দেখি, সংস্কার তাহলে হলো 15 বিভিন্ন বছর- কমিশন করবে আর নির্বাচন করবে নির্বাচন কমিশন। দুটো কি সাংঘর্ষিক? একটা না হলে আরেকটা হবে না? আমরা তো সংস্কারের নাকি মধ্যে দুটো সমান্তরাল চলতে পারে? সমান্তরাল আমরা বলেছি যে একটা নির্বাচনের জন্য যে ফ্যাক্টরগুলো, 1 নম্বর হলো নির্বাচন কমিশন, 2 নম্বর হলো এখানে আইন শৃঙ্খলা বাহিনী, 3 নম্বর হলো এখানে প্রশাসনের দায়িত্বে যারা থাকেন, যারা নির্বাচনটাকে কন্ডাক্ট করেন। এই 3টা জায়গায় যদি সংস্কার না হয় তাহলে তো ওই যে 15 বছর যে টাইপের নির্বাচন হয়েছে ওই টাইপেরই নির্বাচন হবে। তো দেশের মানুষ তো সেই ধরনের নির্বাচন চায় না। দেশের মানুষ চায় এমন 15 বছর যেহেতু তারা ভোট দিতে পারেনি, এবার জন্য তাদের নিজেদের ভোটটা সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে আমি যদি আবার দিয়ে- আসবো আপনার কাছে, জি। কিন্তু আপনি এতটুকু বলেন যে তাহলে ঠিক এখন কতদিন লাগবে এরকম লেভেল প্লেইং ফিল্ড তৈরি হতে, না বা না, কেমন মনে হয় এটা আপনার? তো আমরা সরকারকে বলেছি এটা একদম খুব ভেরি শর্ট টাইম, যত দ্রুত সরকারকে আমরা দাবি দিচ্ছি যে যত দ্রুত সম্ভব এই level লেভেল playing প্লেইং ফিল্ডটা fieldটা তৈরি তৈরি করে করবে কে? আমূল একটা প্রয়োজনীয় যে সংস্কারগুলো শেষ করে দ্রুত নির্বাচনের দিকে এটা যেতে হবে। বেসিক্যালি তৈরি করবে কে? হ্যাঁ, এটার প্রধান দায়িত্ব সরকারেরই, বর্তমানে যিনি যারা অন্তর্বর্তী সরকারে আছেন তাদেরই প্রধান দায়িত্ব, এবং পাশাপাশি রাজনৈতিক দলগুলো যারা আমরা আছি, বর্তমান সরকার তো ঐক্যমত্য কমিশনের মধ্য দিয়ে সকল বুঝতে রাজনৈতিক পেরেছি। দলগুলোর সাথে বসে বসে একটা সংস্কারের জন্য চিন্তা করছে। সেই জায়গাটাতে আমাদের হেল্প করতে হবে, সহযোগিতা করতে হবে, তাহলেই হয়তো সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে একটা লেভেল প্লেইং ফিল্ড বা একটা সংস্কারের মধ্য দিয়ে একটা সুন্দর নির্বাচন বুঝতে পারছি। উপহার দেওয়া যাবে। জি। আচ্ছা, ভাই আপনার কাছে আসতে চাই, আজকে তো দেখলেন যে এনসিপির গোপালগঞ্জে এনসিপির উপরে হামলা, এটি আপনি নিশ্চয়ই দেখেছেন। আজকে একটি ঘটনা ঘটেছে কক্সবাজারেও, তাদের স্টেজ ভেঙে ফেলা হয়েছে। প্রাথমিক যে তদন্ত পুলিশ করেছে, প্রাথমিকভাবে ধারণা পাওয়া যাচ্ছে সেখানকার স্থানীয় বিএনপির স্থানীয় নেতাকর্মীরা এই ভাঙচুরের সাথে জড়িত, এবং অনেকে মনে করেন যে সেখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, তিনি তো ওই এলাকার, তাকে নিয়ে এনসিপির এক ধরনের স্লোগান দেওয়া হয় এবং এই বিষয়গুলো একসাথে। আমার প্রশ্ন হলো যে এনসিপি এর আগে এরা ছিল বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের এই নেতারা, এবং এই নেতাদের আহ্বানেই কিন্তু এই ঢাকা শহরে বিএনপি, জামাত থেকে শুরু করে যত দল আছে আওয়ামী লীগ ছাড়া, এবং আওয়ামী লীগের অ্যালাইন যে দু একটা দল ছিল তারা ছাড়া সবাই এবং সাধারণ মানুষ নেমে পড়েছিল। এত তুমুল একটা ঐক্যমত গড়ে ওঠার পরেও ঠিক এই মুহূর্তে বিএনপি কেন এনসিপির উপরে হামলা করবে, বা এনসিপির উপরে হামলা করতে হচ্ছে তাদেরকে, কেন মনে হচ্ছে এটা? ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি এই বৈশাখী টিভির দর্শক শ্রোতাবৃন্দ যারা আছেন সকলকে আমার সালাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে দেখেন, বিএনপি একটি গণতান্ত্রিক দল। বিএনপি সবসময় জনগণের স্বার্থে রাজনীতি করেছে, রাইট ফ্রম দি ইনসেপশন অফ বিএনপি টিল নাও। আপনি যদি দেখেন, বিএনপি কোনো সময়ই কোনো ধরনের সন্ত্রাসমূলক কার্যকলাপ এগুলোতে বিশ্বাস করে না। ইউ হ্যাভ টু বি ডিফেন্সিভ সামটাইমস। যদি আপনাকে কেউ কটাক্ষ করে কথাবার্তা বলে, কুরুচিপূর্ণ কথাবার্তা বলে, তখন তো স্বাভাবিক আপনাকে সেটা প্রতিবাদ জানাইতে হবে। বিএনপি ইজ নট সেদিনকার দল। বিএনপি একটা গ্রাসরুট লেভেলের দল, অত্যন্ত জনপ্রিয়, এটি বৃহত্তর একটি রাজনৈতিক দল, এবং এই দল বাংলাদেশের দলের নেতা বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন, মুক্তিযুদ্ধ করেছেন। এই দলের জন্য, এই দেশের জন্য, দেশের মানুষের জন্য গণতন্ত্র আপনার এস্টাবলিশ করেছেন, গণতন্ত্র ফিরিয়ে দিয়েছেন। আমাদের নেত্রী গণতন্ত্রের মা, উনিও দীর্ঘ 9 বছর রাজপথে আন্দোলন করে গণতন্ত্র দিয়েছেন। সুতরাং আজকালকে আমার কিছু কিছু ভাইরা যারা ইন দ্য নেম অফ পলিটিক্স, যারা কুরুচিপূর্ণ কিছু কথাবার্তা বলেন, নেকার জন্য কিছু কথাবার্তা বলেন, সম্প্রতি আপনি দেখেছেন আমাদের নেত্রীকেও নিয়ে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেবকে নিয়ে কথাবার্তা বলেছে, এবং তার পাশাপাশি আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবকে নিয়ে, যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বা যে নেত্রী জেল কাটলেন
এত বছর, এবং উনি অসুস্থ থাকা অবস্থায় ভালো চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন নাই, নির্যাতিত ছিলেন, নিপীড়িত ছিলেন, এবং পাশাপাশি আমাদের নেতা যেন তারেক রহমান সাহেবকে অনেক নির্যাতন করেছে বিগত 111 সরকার, তার পাশাপাশি আওয়ামী লীগের সরকারও, তারা অবৈধ সরকার অনেক নির্যাতন নিপীড়ন করেছে, উনি দেশে আসতে পারেন নাই। তো যে জিনিসটা হলো, উনি তো বিদেশে থেকে বাংলাদেশের মানুষের ভোটের অধিকারটা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছেন, আমাদেরকে নেতৃত্ব দিয়েছেন। তো এই নেতা সম্বন্ধে যদি কটাক্ষ করে কথাবার্তা বলে, তাহলে তো স্বাভাবিক বিএনপির নেতাকর্মীদের হাটে আঘাত লাগবে। আমি নিজেও আহত হয়েছি, এই ধরনের কথাবার্তা সঠিক নয়। বাস্তব যে জিনিসটা হলো যে এই জামাত বলেন আর এনসিপি বলেন, তাদের মেইন উদ্দেশ্যটা কী ছিল? বাংলাদেশে অগণতান্ত্রিক একটি সরকারকে সরাইয়া গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করা, ভোটের অধিকার আদায় করা, ঠিক না? তা আমাদের তো লক্ষ্য উদ্দেশ্য একই। তা আমরা হঠাৎ করে আজকে কার প্ররোচনায়, কার ইঙ্গিতে আজকে আমরা হঠাৎ করে এইসব জিনিস নিয়ে আসতেছি? এখন তো মাঠে কার শক্তি কোথায় আছে এগুলো দেখানোর বিষয় নয়। বিষয়টা হলো কীভাবে আগামীতে আমার ভাই জেলা সাহেব যেটা বলছেন যে নির্বাচন ইজ এ ফান্ডামেন্টাল পিলার অফ ওয়ান অফ দ্য ফান্ডামেন্টাল পিলার অফ ডেমোক্রেসি। এই ডেমোক্রেসির জন্য নির্বাচন না হলে জনগণের যে ক্ষমতায়ন, এটা আপনার প্রমাণ আমি প্রকাশ করতে পারছি না। একটু আপনার সাথে সম্পর্ক যোগ করতে চাই। সেটি হলো যে বেগম খালেদা জিয়া জেলে ছিলেন এবং তিনি হেঁটে জেলখানায় গিয়েছিলেন, জেলখানা থেকে বের হয়েছেন তিনি হুইল চেয়ারে করে। এটা দিয়ে ফিজিক্যালি তার পরিস্থিতি সেটা বোঝা যায়। এবং তিনি দীর্ঘ সময় সলিটারি কনফাইনমেন্টে ছিলেন যখন পুরাতন কেন্দ্রীয় কারাগারে। এই যে বেগম খালেদা জিয়াকে উনি মুক্ত হলেন, কতবার জানানো হয়েছিল আগের সরকারের কাছে? এটি কিন্তু এই গণ অভ্যুত্থানের স্ট্রেট ফলাফল। তো এইখানে বিএনপির যে বয়স, বিএনপির বয়সের সাথে কি এনসিপির বয়স যায় বা এনসিপির নেতা কর্মীদের বয়স যায়? আপনি মনে করেন কি না যে বিএনপি যেহেতু বড়দের ধৈর্য এবং দায়িত্বশীলতা বেশি হয় কিনা? ডেফিনেটলি বিএনপির ধৈর্যশীলতা আছে বিদায়ী এখনও আমরা মাঠে আন্দোলনে নামি নেই। যেগুলো হচ্ছে, যারা আমাদের নেতা আপনি দেখছেন, যারা অনেক সন্ত্রাস বা বিভিন্ন কিছুতে যারা জড়িত, প্রায় 4000 নেতাকর্মীদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে, ইভেন সিনিয়র যারা প্রম্পট নেওয়া হয়েছে। আমরা চাই যে দেশে শান্তি শৃঙ্খলা বজায় থাকুক, আইনের সুশাসন প্রতিষ্ঠিত হোক। যেহেতু এই আইনের সুশাসনের জন্যই বিএনপি একমাত্র রাজনৈতিক মাঠে বা সরকারে কাজ করেছে, আইনের সুশাসন প্রতিষ্ঠিত করেছে, মানুষের মৌলিক অধিকার, ভোটের অধিকার, তাছাড়া বাক স্বাধীনতা। কিন্তু গোপালগঞ্জে সার্জিস হাসনাত, আমি জানি না আপনার একমত হবেন কিনা, এই অভ্যুত্থানে তারা নেতা, এটা তো অস্বীকার করার সুযোগ নেই। কিন্তু গোপালগঞ্জে সার্জিস হাসনাতদের উপরে হামলা হলো, সেটি একটা ব্যাপার, সেখানে কারা করেছে কি করেছে সেটি অন্য জিনিস। কিন্তু বিএনপির সাথে তো এনসিপি ওইখানকার যারা হামলাকারী তাদের সাথে মেলার কথা না, ওইটা একটি স্পেশালাইজড। কিন্তু কক্সবাজারে কি হলো এমন যে আপনারা একদম রাজপথেই কনফ্রন্টেশনে গেলেন? রাজপথে কনফ্রন্টেশনে গেছেন। আমি এই যে কথাটা বলবো, আমি রিসেন্টলি এই ইয়েটা দেখিনি ভালো করে, আমি একটু বাইরে ছিলাম আজকেই হয়েছে। জি, যেটা আমি বলতে চাচ্ছি, আমি জাস্ট টু কভার ইট আপ, যে আমি যতটুকু শুনছি, আমি বলি, বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে ইঙ্গিত করে নব্য গডফাদার বললেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি। এতে উত্তপ্ত হয়ে ওঠে কক্সবাজার। শনিবার দুপুরে কক্সবাজার শহরের পাবলিক লাইব্রেরি চত্বরে শহীদ দৌলত ময়দানে আয়োজিত এনসিপির পথসভায় বক্তব্য দেওয়ার সময় এরকম কথা বলেন। এবং এরপরেই বিএনপির নেতাকর্মীরা পথে নেমে আসার পরে তারা এই পথসভাটি আর পরের যে পথসভাগুলো ছিল সেগুলো বাতিল করে দেয় এবং এনসিপির যে মঞ্চ ছিল সেটা ভাঙচুর করে। থ্যাংক ইউ শান্ত ভাই। আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই, ইজ মিস্টার সালাউদ্দিন আহমেদ গডফাদার? ইজ হি এ গডফাদার অর ইজ হি এ পলিটিশিয়ান? অবশ্যই আমি করব না, জাস্টিফাই করব না। সে পলিটিক্যাল লিডার বলতে পারেন কিনা সেটা হলো বড় কথা। হি ইজ এ পলিটিক্যাল লিডার। উনি বিএনপি একজন স্থায়ী কমিটির সিনিয়র লিডার, পলিসি মেকার। উনি ওনার দলের রাজনীতি সিস্টেমেটিকলি করে যাচ্ছেন, পলিসিগতভাবে কাজ করে যাচ্ছেন। এই ধরনের মন্তব্য উই ডোন্ট এক্সপেক্ট ফ্রম এনিওয়ান, আমরাও করি না। আজ পর্যন্ত আপনি শুনছেন কোনো এনসিপির বিরুদ্ধে বলেন বা অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীদের বিরুদ্ধে আমাদের দল থেকে কোনো ধরনের মন্তব্য করা হয়েছে আগে? ইফ ইউ প্রভোক সামবডি দেন অবভিয়াসলি ইনস্টিগেশন ইজ ভেরি ব্যাড। আপনি তখন মানে সবাই একটু প্রভোক হয়ে যায় ওয়ান্স ইউ ইনস্টিগেট সাম আদার পিপল। আমি আরেকটা জিনিস বলতে চাই, যেটা যে দেখেন
দেশটা আমাদের, এই দেশটাকে গড়তে হবে আমাদের সম্মিলিতভাবে। টুডে আওয়ামী লীগ ইজ নো লঙ্গার অ্যাক্টিভ ইন পলিটিক্স, বিকজ তাদের গত 16-17 বছর, ইনক্লুডিং মঈন ফখর থেকে ধরে, মঈন ফখরও তো তাদের একটা আন্দোলনের সফলতা ছিল, এটা শেখ হাসিনা বলেছেন। তো আমি তাদের 15-16 বছর প্লাস মঈন ফখরের 2 বছর, 17-19 বছরের মতো তারা ক্ষমতায় ছিল, ডাইরেক্টলি আর ইনডাইরেক্টলি। তো তারা কি করেছে? এবং আজকে এই হাজার হাজার নেতাকর্মী বিএনপির খুন হয়েছে, গুম হয়েছে। বিএনপি তো সবচেয়ে বেশি ধৈর্য ধরেছে। বিএনপির একদম শীর্ষ নেতাও জেলে গিয়েছেন, অ্যাবসলিউটলি খালেদা জিয়া, বেগম খালেদা জিয়া। আজকে আমাদের এবং দ্বিতীয় শীর্ষ নেতা তিনি দীর্ঘ সময় দেশে আসতে পারছেন না। বিএনপির মানে স্যাক্রিফাইসের বেশি দিছে বিএনপি, হিসাব নোজ নো বাউন্ড। কিন্তু এতদিন যে ধৈর্য ধরলো, মাত্র কয়েকটা মাস, এই সময় কি মনে হচ্ছে যে বিএনপির এই ধৈর্যশীল চরিত্রের সাথে ঠিক এই মুহূর্তের বিএনপির চরিত্র মিলে? শান্ত ভাই, আমরা ধৈর্য ধরে আছি এখনো, আমাদের চরিত্র আগের মতোই ঠিক আছে, আমরা কোনো পরিবর্তন হই নেই। আমি আগেই যেটা বলছি যে উই আর হিউম্যান বিং। ইফ ইউ ইনস্টিগেট মি, ইফ ইউ জাস্ট রাইট নাও, ইফ ইউ সোয়ার এট মি ফর এক্সাম্পল ফর আননেসেসারি রিজন, তো আমি কি করবো? আপনাকে চুমু দিব? এটা স্বাভাবিক হয় না। তারপরেও we are very patientful political আমরা party. ছোট্ট একটি বিরতিতে যাব, বিরতি থেকে ফিরে আবার আলোচনা শুরু করব। দর্শক আমাদের সঙ্গেই থাকুন, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আবারও এসে মূল আলোচনা শুরু করব। আবারও স্বাগত ইস্পাহানি মির্জাপুর জিরা ওয়ার্ডের দিলওয়ার জনাব দেলোয়ার। আমি আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে আপনার আমিরে জামাত আরেকটি বিষয় বলেছেন, সেটি হলো বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণীর মুক্তির জন্য এই লড়াই নয়, মানে যেটি সামনে যে লড়াইটি হবে, এবং অন্য কারোর, উনি যে দুর্নীতির কথা বলেছেন, আগের যারা দুর্নীতি করেছেন সেই জায়গা থেকে উনি ফেরত আনতে চান। বাংলাদেশের এই নির্দিষ্ট শ্রেণী এরা কারা? কাদের কথা আপনার আমিরে জামাত ইঙ্গিত করেছেন? ধন্যবাদ আপনাকে। আসলে এখানে খুব ভেরি ক্লিয়ার, উনি সবাইকে ইনক্লুড করে, এখানে কৃষকদের কথা তিনি বলেছেন, কৃষকদের মুক্তির কথা বলেছেন, এখানে শিশুদের কথা বলেছেন। এগুলো তো বলেছেন, কিন্তু আমি বলতে চাচ্ছি বাংলাদেশের নির্দিষ্ট শ্রেণীর মুক্তির জন্য এই লড়াই নাই, এটা সে পলিটিক্যাল রেটরিক হিসেবে একটি ইঙ্গিত করেছেন, এবং এটার পিছনে পলিটিক্যাল রেটরিকটা আছে, সেই জায়গাতে কি বলতে চেয়েছেন? না, আমরা তো আমাদের একেবারেই লক্ষ্য উদ্দেশ্য আমরা যেটা চাই, আমাদের যে ভিশন, যে একটা কল্যাণমূলক রাষ্ট্র, এই কল্যাণমূলক রাষ্ট্র গঠনের জন্য যেটা সবচেয়ে বেশি দরকার সেটা হলো সুশাসন। আর এই সুশাসনের জন্য যেটি দরকার সেটি হলো দুর্নীতি মুক্ত, এবং এটার জন্য সৎ মানে ভালো লোক, সৎ ব্যক্তি, দুর্নীতি মুক্ত ব্যক্তি। তো আজকে আসলে আমরা দীর্ঘদিন ধরে যেটার বিরুদ্ধে লড়াই করছি, আসলে দীর্ঘ সময় দেখেছি বারবার বাংলাদেশকে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করা হয়েছে, এর মধ্যে দিয়ে বাংলাদেশকে কিন্তু পিছিয়ে দেওয়া হয়েছে। তো এই জন্য আমাদের আমিরে জামাত খুব স্পষ্ট করে বলেছেন, এই দুর্নীতি যেহেতু আমাদের দেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে প্রধান বাধা, সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে যেটি প্রধান বাধা, একটা কল্যাণমূলক রাষ্ট্র গঠনের ক্ষেত্রে যেহেতু প্রধান বাধা, সুতরাং এর বিরুদ্ধে আমাদের লড়াই করতে হবে। আমরা যদি এই দুর্নীতিকে জিরোতে নিয়ে আসতে পারি, তাহলে আমাদের এই দেশ এগিয়ে যাবে, দেশে সুশাসন প্রতিষ্ঠিত হবে। এই জন্য তিনি বলেছেন যে আমাদের দলের মধ্যেও কাউকে আমরা দুর্নীতি করতে দেব না, এবং অন্যকেও আমরা দুর্নীতি করতে দেব না। আমাদের দলের মধ্যে কাউকে চাঁদাবাজি করতে দেব না, এবং অন্যরাও যদি চাঁদাবাজি করে তাদেরকেও আমরা করতে দেব। এবং কিছু বিষয় কিন্তু স্পষ্ট করেছেন। দেখুন, আমাদের 2 জন মন্ত্রী ছিলেন, আমরা যেটা বলি সেটা কিন্তু আমাদের কাজের মধ্যে আছে। আমাদের জোট সরকারের সময় 2001 থেকে 2006 পর্যন্ত 2 জন মন্ত্রী 3টা মন্ত্রণালয় পরিচালনা করেছিলেন। আলহামদুলিল্লাহ শিল্পমন্ত্রী ছিলেন, কৃষিমন্ত্রী ছিলেন, আমাদের এবং শিল্প ছিলেন শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, সমাজ কল্যাণ মন্ত্রণালয় পরিচালনা করেছেন আলী হাসান মোহাম্মদ মুজাহিদ ভাই। দেখুন, এই 2 জন ব্যক্তি এতটাই সততার সাথে দুর্নীতি মুক্ত থেকে এই 2টা মন্ত্রণালয়কে এমনভাবে পরিচালনা করেছেন যে পরবর্তী সময় আপনারা দেখেছেন মঈনুদ্দিন ফখরুদ্দিন সরকারের আমলে অনেক খোঁজাখুঁজির পরও কিন্তু আমাদের এই 2 জন মন্ত্রীর ব্যাপারে কিন্তু কোনো দুর্নীতির
ছিটেফোঁটাও খুঁজে পায়নি। এবং আমাদের যে 18 জন এমপি ছিল তৎকালীন সময়, এই এমপিদের বিরুদ্ধেও কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি। এটা কিন্তু দুর্নীতি বলা যায় যে দুর্নীতিমুক্ত বাংলাদেশে একটা মডেল কিন্তু জামাত ইসলাম। তো এই ধরনের আমরা সৎ ব্যক্তি আমরা রাষ্ট্র ক্ষমতায় নিতে চাই, যারা সুশাসন প্রতিষ্ঠার ক্ষেত্রে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে যারা ভূমিকা রাখবে। এই জন্যই তিনি বলেছেন দুর্নীতির বিরুদ্ধে আমাদের যুদ্ধ করতে হবে। এক্ষেত্রে যেন আমাদের তিনি ওই সব পয়েন্টগুলো উল্লেখ করেছেন যে আমরা যদি বিজয়ী হই, আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় যাই, তাহলে আমরা এই যে শুল্কমুক্ত আমরা গাড়ি ব্যবহার করব না, আমরা প্লট বরাদ্দ নেব না। এইগুলোই তো একটা মানুষের একটা এমপি হওয়ার পরে এই জন্য একটা গেল লোভনীয় জিনিস। সরকারের একজন শিল্প উপদেষ্টা ছিলেন, তিনি বলতেন যে তার কোনো সম্পদ নেই। তার খুব সুন্দর লম্বা দাড়ি ছিল, সাদা, এবং খুবই শ্রদ্ধে ছিলেন। উনিও কিন্তু এরকম বলতেন যে তার কোনো সম্পদ নেই। উনিও একজন রাজনীতিবিদ। আমি এইটার না, ঠিক আছে, ওনার সাথে তো আমি তো আপনাকে খুব ক্লিয়ার করলাম যে আমরা যেটা বলি সেটা কিন্তু আমরা বাস্তবেও সেটা দেখিয়েছি। আমাদের 2 জন মন্ত্রী দেখিয়েছে, আমাদের 18 জন এমপি দেখিয়েছে, এবং সামনের দিনে এটাই কিন্তু মডেল হিসেবে উপস্থাপন করছি যে আমরা আগেও পেরেছি, এখনো পারছি, এবং সামনের দিনে আমরা পারবো ইনশাআল্লাহ। এই প্রত্যাশা নিয়েই তো, এই আত্মবিশ্বাস নিয়ে আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। এই জায়গাগুলো বুঝলাম। এটি খুব পরিষ্কারই আমিরে জামাত যে বক্তব্য রেখেছেন, অসুস্থ অবস্থাতেও তিনি যে বক্তব্য রেখেছেন খুব পরিষ্কার, এবং দুর্নীতির বিরুদ্ধে যে কোনো কথা ভোটারদের কাছে খুবই জনপ্রিয়। তো বিশ্বাস করানোটা হলো রাজনৈতিক দলের কাজ। আমি আরেকটি জিনিস জানতে চাই যে পিআর, সংখ্যানুপাতিক পদ্ধতি, এটি তো ঐকমত্য কমিশনের মধ্যেও এজেন্ডায় ছিল না, এমনিতেও সাধারণভাবেও ছিল না। এবং আপনারা যে নির্বাচনগুলো এর আগে করেছেন, সেখানে আমি যদি দুটো নির্বাচনের কথা বলি, যে 91 সালে আমার যতটুকু মনে পড়ে 16-17টা আসন পেয়েছিল জামাত ইসলামী। 96 সালের পরবর্তী যে নির্বাচনটা 12 জুনের, যেটা 15 ফেব্রুয়ারি না, সেই নির্বাচনে গিয়ে আবার যেহেতু জোট কার্যকর ছিল না, ততটা ভালো করেনি। তো এই হলো আমি দুটো নির্বাচনের ফলাফল বললাম। আপনারা এই মুহূর্তে সংখ্যানুপাতিক পদ্ধতি নিয়ে আলোচনায় আনছেন, এটি হওয়া উচিত, এটি হলেই ভোট সুষ্ঠু হবে আজকে, এটাও বলা হয়েছে, আপনাদের নেতারা বলেছেন। এটার যৌক্তিকতা জানতে চাই। আমাদের যে 7 দফা দাবিতে যে সমাবেশ, এটার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটা দাবি কিন্তু পেয়ার পদ্ধতি নির্বাচন। এটা এই জন্যই বলছি, আমরা আমাদের বিগত নির্বাচনগুলোর অভিজ্ঞতার আলোকে আমরা যেটা বলেছি, আসলে অতীতে যেই পদ্ধতি দেখার নির্বাচন হয়, এই নির্বাচনগুলোতে দেখা যায় যে নির্বাচনের সময় এক নম্বর মনোনয়ন বাণিজ্য হয়, ব্যাপক ভিত্তিক মনোনয়ন বাণিজ্য হয়। আপনি তো পিআর পদ্ধতি নিয়ে পড়ালেখা করেছেন নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে। আমি বলি, বাংলাদেশ ছাড়া পৃথিবীতে কোন কোন দেশে প্রায় 91টা এখন পর্যন্ত, আমার ভাই আছেন এখানে, উনি ভালো বলতে পারবেন। 91টা দেশের অন্তত 5টা-7টার নাম কি বলা যাবে? তাহলে সাধারণ মানুষ এখানে ধর আপনার হলো লন্ডন, মানে ইউকে ব্যতীত অধিকাংশ ইউরোপিয়ান কান্ট্রি এবং আমাদের সাউথ এশিয়ান কান্ট্রিগুলোতেও এখানে আছে। আমার একটা প্রশ্ন আছে, পিআর পদ্ধতি নিয়ে যৌক্তিকতা তুলে ধরবেন। বাংলাদেশ কি ইউরোপের বা এই যে স্ক্যান্ডিনেভিয়ান যে কান্ট্রিগুলো আছে, সুইজারল্যান্ড, সুইডেন, নরওয়ে, জার্মান, এদিকে জার্মান, ফ্রান্স, পর্তুগাল, ইংল্যান্ড, বাংলাদেশ কি সেই পর্যায়ে পৌঁছেছে, কিংবা বাংলাদেশের ভোটাররা কি সেই পর্যায়ে, আমি কাউকে ছোট করছি না, সেই পর্যায়ের জায়গায় গিয়েছে যে পিআর পদ্ধতি? আমি নিজেই অনেকক্ষণ বুঝি নাই যে পিআর পদ্ধতিটা আসলে কি। আপনার কি মনে হয়? আমার তো মনে হয় যে এটা খুবই একেবারে ক্লিয়ার বিষয়, খুবই সহজ বিষয়, যে বর্তমান পদ্ধতিতে নির্বাচনী যে ব্যবস্থা, এই নির্বাচনী ব্যবস্থার মধ্যে যখন একজন ক্যান্ডিডেট একটা নির্দিষ্ট জায়গার জন্য হয়, তখন তিনি করেন কি, ওখানে বিজয়ী হওয়ার জন্য মরিয়া হয়ে ওঠেন। এই মরিয়া হয়ে ওঠার কারণে কি হয়, তিনি পেশি শক্তি করে ব্যবহার করেন, কালো টাকার ব্যবহার সেখানে হয়, যার কারণে দেখা যাচ্ছে যে একটা নির্বাচনের যে সুন্দর পরিবেশ, সেই সুন্দর পরিবেশটা কিন্তু সেখানে থাকে না। 2 নম্বর হল, দেখেন স্বাধীনতা উত্তর এখানে যতগুলো রাজনৈতিক সংগঠন আছে, যারা এমন কিছু রাজনৈতিক সংগঠন আছে যারা এখন পর্যন্ত কিন্তু সংসদে যেতে পারেনি, সংসদে গিয়ে তাদের কথাগুলো কিন্তু বলতে পারে নাই, তারা সংসদে গিয়ে যে গঠনমূলক আলোচনা করে যে একটা রাষ্ট্রকে পরিচালনার ক্ষেত্রে যে সহযোগিতা, তারা যেতে পারেনি কেন? তাদেরকে যাওয়ার দায়টা কি এখন এই ঐকমত্য কমিশন? না, দায় বলছি না, আমি বলছি যদি আনুপাতিক হারে নির্বাচন হয়, এই নির্বাচন হলে যেটা দেখা যাবে যে তখন দেখা যাবে যে ম্যাক্সিমাম দলগুলোই তাদের ভোটের পার্সেন্টেজের ভিত্তিতে তারা হয়তো সংসদে যাওয়ার সুযোগ পাবে। এই যত বেশি রাজনৈতিক দল সংসদে যাবে, সংসদ শক্তিশালী হবে। এই সংসদ যখন শক্তিশালী হবে, এই যে
ফেসিবাদ যে হয়ে উঠতেছে একটা রাজনৈতিক সংগঠন কেমন জি। করে, যখন বর্তমান পদ্ধতিতে যখন নির্বাচন হচ্ছে তখন একক সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার ক্ষমতায় যাচ্ছে, মাইদুর রহমান মহিউদ্দিনের যখন কাছে একক আসবো। সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করছে তখন কিন্তু তারা সংবিধান চেঞ্জ করছে, নিজের মতো করে রাষ্ট্র পরিচালনা করছে, ফেসিবাদে হয়ে উঠছে। যদি পিয়ার পদ্ধতি নির্বাচন হয় তাহলে এককভাবে কেউ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করতে পারবে না, না পারলে কেউ ফেসিবাদী হয়ে ওঠারও সম্ভাবনাটা কমে যাবে। এজন্যই আমরা বলছি যে না, এখন জি। সময় আমি উপযোগী মাহিদুর রহমান পদ্ধতি। মোহিতের কাছে যাব। বিএনপি একাধারে বেশ কয়েকবার রাষ্ট্র পরিচালনায় গিয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাষ্ট্র পরিচালনা, এরপর বেগম খালেদা জিয়ার রাষ্ট্র পরিচালনা। এই রাষ্ট্র পরিচালনা যাওয়ার মধ্য দিয়ে বিএনপি এক ধরনের অভিজ্ঞতা রয়েছে। বিএনপি মাঠের নির্বাচন ফেস করা দল। তো এই পিআর পদ্ধতির ভালো মন্দটা আপনি খুব ভালো জানেন, আপনি বাইরে দেখেছেন যে এটি নিয়ে যে আলোচনার জায়গাটি বিএনপি এতটা, আমি যদি একটু ঘোলা বলি শব্দটা, এতটা ঘোলা করছে কেন? বিএনপির তো কনফিডেন্ট আছে, সে সবচেয়ে বড় দল এবং তার ভোটারও বেশি। সেই জায়গাতে বিএনপি কি ভয় পাচ্ছে কোনো কারণে? যে জি না, থ্যাংক ইউ। আসলে পিয়ার পদ্ধতি, প্রফেশনাল রিপ্রেজেন্টেশন ইন দ্য পার্লামেন্ট, এই তো। কিন্তু এই পিয়ার সিস্টেমটা বাংলাদেশের মানুষ এখনো বুঝতে পারতেছে না। এত তড়িৎ গতিতে এইসব সিস্টেম করার কোনো প্রয়োজন নেই। নির্বাচন হইল যখন একটা মানুষ ভোট দেয়, আজকে মনে করেন আপনি আমার এলাকার এমপি, আপনাকে আমরা ভোট দিলাম, আপনি নির্বাচিত হলেন, পরবর্তীতে দেখা গেল দেলোয়ার ভাই আমার জায়গায়, আমাদের এই জায়গায় উনি রিপ্রেজেন্টেশন করতেছে। দ্যাট মিনস ইট ইজ নট এ প্রপার রিপ্রেজেন্টেশন অফ দি পিপল। কারণ মানুষ যাকে ভোট দেয় তাকেই দেখতে চায়। এবং এই জিনিসগুলো যদি আপনি আগে যেটা বলছেন, জার্মান, সুইডেন, সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আমেরিকা, স্পেন, ল্যাটিন আমেরিকা, এগুলোতে কিছু কাজ করছেন এইসব পিয়ার সিস্টেমে। কিন্তু এই যে গণতান্ত্রিক পরিবেশ যেটা বাংলাদেশে এখন আমরা গড়ে তুলতে পারি নাই, এই তারাও যে করছে হঠাৎ করে করে নাই, যেটা এখন আমরা বাংলাদেশে চাচ্ছি। উইদিন এ ইয়ারের ভিতরে আমরা হঠাৎ করে এই পিয়ার সিস্টেম, আপনি আগেই বলছেন, এটা তো আগে আমাদের এজেন্ডাতে ছিল না। আমাদের এজেন্ডাতে ছিল ফ্রি, ফেয়ার, ক্রেডিবল একটা ইলেকশন। না, কিন্তু এটা তো সুষ্ঠু নির্বাচনের জন্য পরীক্ষিত একটি ভালো পন্থা। মানে না, এটি ত্রুটি, মানে 197 সর্বোচ্চ একদম ত্রুটিমুক্ত না, কিন্তু এখন পর্যন্ত সর্বোচ্চ ত্রুটিমুক্ত বলা হয়। না ঠিক আছে, আপনাকে নেইবারিং কান্ট্রি সাচ এজ নেপালেও তো আপনার পিয়ার সিস্টেমে তারা 10 বছরের মতো ইলেকশন করছে, কিন্তু 9 বার তারা নির্বাচন করতে হয়েছে। এটা কাজ করে না অনেক সময়। একটা দেশ আছে, দেশের মানুষ আছে, এগুলো আপনাকে বুঝাইতে হবে। এখন আমাদের কাজ যেটা হইলো যে আমরা গত 16-17 বছর নির্বাচন দেখিনি, মানুষ ভোট দিতে পারেনি, সংসদ কার্যকর ছিল না সকল দলকে নিয়ে, সেখানে একদলীয় সংসদ ছিল এখানে, এই জন্য, এবং অবৈধ একটা সংসদ ছিল। তো যার কারণে এখন নির্বাচনের মাধ্যমে আমরা সংসদে যাই। সংসদে যাওয়ার পরে যদি মনে করা যায় যে জনপ্রতিনিধিরা সেটা নিয়ে আলোচনা করে যে পিয়ার সিস্টেমটা বাংলাদেশের প্রেক্ষাপটে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে, তখন সেটা নিয়ে আলোচনা হবে। এই আলোচনার মাধ্যমে যখন আমরা একটা সিদ্ধান্ত নিব, তখনই আপনি করতে পারবেন, এই সিদ্ধান্তটা গৃহীত করতে পারবেন। এখন যেটা আমরা দাবি জানাচ্ছি দলীয় ডিমান্ড, অ্যাজ ফর এক্সাম্পল, এটা জনগণের ডিমান্ড নয়। জনগণ কী চায় সেটা তো আপনাকে দেখতে হবে। দলীয় ডিমান্ড মানে জামাতে ইসলাম বলেন বা এনসিপি বলেন, তারা দাবি করতেছে পিয়ার সিস্টেম। রাজনৈতিক দলই তো জনগণের ঠিক আছে, কিন্তু তারপরে রাজনৈতিক দল কতজন মানুষ এইসব আপনার সার্ভে করে দেখছেন যে কতজন মানুষ পিয়ার সিস্টেমকে সাপোর্ট করে। আমরা বিএনপিও মনে করে এটা হয়তো একটা এজেন্ডা নিয়ে আসলাম, এটা আমরা মনে করি যে দেশের জন্য, জনগণের জন্য ভালো হবে। তারপরে তো এটা আপনাকে সার্ভে করে এটা নিতে হবে সিস্টেমেটিক্যালি। এই দেশটা তো আমাদের, দেশটা তো গড়ে তুলতে হবে আমাদের। দেশটা তো কোনো ব্যক্তির বা কোনো দলেরও নয়, কোনো গোষ্ঠী, কোনো ব্যক্তিরও নয়, কোনো পরিবারের কি নয়। তার একচ্ছত্র ও আধিপত্য হারানোর ভয় পাচ্ছে? জি না, বিএনপি এটা কোনো সময় ভয় করে নাই। আপনি ভালো করেই জানেন, বিএনপি সবসময় জনমুখী রাজনীতি করেছে, দেশের স্বার্থে রাজনীতি করেছে, যার কারণে গত 17 বছর সাফার করেছে, নির্যাতিত হয়েছে, তারপরেও কিন্তু পিছনের দরজা দিয়ে আঘাত করে ক্ষমতায় আসতে চায় নাই। সবসময় চাইছে নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু, অবাধ নির্বাচন, ক্রেডিবল নির্বাচন। ক্রেডিবল নির্বাচন তো আমরা করেছি, আমরা 91-এ করেছি কেয়ারটেকার গভর্নমেন্টের নেতৃত্বে, পিয়ার সিস্টেম ছাড়াও। আমরা 2001-এ করি নাই, 96 সালে তো করেছি। তখন তো বিএনপি ক্ষমতায় আসছে, আওয়ামী লীগও ক্ষমতায় আসছে, আবার বিএনপি আসছে। তারপরে হঠাৎ করে মঈন ফখরের নেতৃত্বে বাইরের একটা অপশক্তি আসে, আমাদের এই রাজনৈতিক সিস্টেমটাকে ঘোলাটে করে আমাদেরকে অনেক পিছিয়ে নিয়ে গেছে। আজকেও এই যে আজকে জামাত বলেন, এনসিপি বলেন, বা আমাদের যে দল বিএনপি, আমরা তো সবাই যদি ঐক্যবদ্ধভাবে কাজ করি তাহলে আমরা অনেক কিছু অ্যাচিভ করতে পারবো। কারণ এখানে গোলাপানিতে মাছ শিকার করার তো কোনো প্রয়োজন নেই।
এই মাঠটা আমি আমার। যদি একটু অ্যাড করি আপনাকে, সরকারের পক্ষে আদৌ নির্বাচন করা সম্ভব কিনা কোনো কোনো মহল প্রশ্ন তুলছে। এই যে প্রশ্ন তোলা, এটি নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির অ্যাক্টিং চেয়ারম্যান তারেক রহমান। আমি তিনি ওনার বলতে সাথে চেয়েছেন যে এই এই যে নির্বাচন অনুষ্ঠান নিয়ে সময়ক্ষেপণ করতে চাচ্ছে কিনা কেউ, এগুলো নিয়ে আমি জানতে চাই যে আপনাদের দলের এই শীর্ষ নেতা কি বলতে চান, কি বোঝাতে চান? দেখেন, আমরা যেটা ক্রিস্টাল ক্লিয়ার, যেটা আমরা বুঝতেছি, এটা খালক্ষেপণ করা হচ্ছে। 1 বছর চলে গেছে। এই ইন্টারিম গভর্নমেন্টের দায়িত্ব ছিল টু অ্যারেঞ্জ এ ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন। না, নির্বাচনের তো ন্যূনতম পরিবেশ তৈরি করতে হবে। 16-17 তারা বছরে তৈরি করছে না নির্বাচনের তো। যে কাঠামো ভেঙে পড়েছে, তারা তো এখন একটা দলকেই তারা প্যাট্রোনাইজ করার চেষ্টা করতেছে। আপনি দেখতেছেন গত 2-3 আন্দোলনে যেটা আমরা দেখতে পাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো দলের সরকার না। দলের সরকার নয়, সেটা আমরা জানি, বাট ইনডাইরেক্টলি আমরা তো চাই যে দে শুডেন্ট বি পার্ট অফ এনি পলিটিক্যাল পার্টি, নট they should support BNP or Jamaat or NCP or any other political party. They should be 100% neutral. বিএনপির স্ট্যান্ডিং এক জায়গায় ক্রিস্টাল ক্লিয়ার। আমাদের নেতা বারবার বলেছেন, জনগণের কাছে যান, এবারকার আগামী ইলেকশন অবশ্যই কঠিন হবে বা জনমুখী নির্বাচন হবে। জনগণও সচেতন হয়েছে, দীর্ঘ 17-18 বছর নির্যাতিত নিপীড়িত হয়ে। বারবার উনি ওনার নেতাকর্মীর আহ্বান করছেন যে আপনারা যদি কেউ আগামীতে দাঁড়াতে চান, জনগণের কাছে চান, জনগণের কাছে ভোট চান, জনগণের কাছে ভোট চেয়ে আগামীতে সংসদে যাবেন। নির্বাচনের মাধ্যমে যখন জনপ্রতিনিধিত্ব একটি সরকার হবে, আমরা বিদেশে যেগুলো দেখি, দেখেন একটা সরকার যখন জনগণের দ্বারা নির্বাচিত হয়, তখন ক্ষমতায় গেলে তারা 2টা জিনিসকে হাইয়েস্ট লেভেল অফ প্রায়োরিটি দেয় রাষ্ট্র পরিচালনায়। একটা হলো জনগণের সম্পদ, যেটা রাষ্ট্রের ভৌগোলিক আয়তন, তার স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করা, তার পাশাপাশি রাষ্ট্রের মালিক যারা জনগণের জীবনমান তাদের উন্নয়ন। জীবনের নিরাপত্তা নিশ্চিত। যে আমি বিএনপি যতবার ক্ষমতায় ছিল সেগুলো আরেকটা কিন্তু ensure করছে ক্ষমতায় থেকে। বিরতিতে যাব আমরা, ছোট্ট একটি বিরতি নিচ্ছি, দর্শক আমাদের সঙ্গেই থাকুন। দেলোয়ার হোসেন, আপনার কাছে আসতে চাই। সেটি হলো যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা আপনারা যেই সংস্কারকে, বিচারকে এরাও চায়, বিএনপিও চায়, আমি সরাসরি বলছি, কিন্তু আপনারা এক ধরনের বলছেন যে এই সংস্কার এবং বিচারটা একটা নির্দিষ্ট মাত্রার অগ্রগতি হতে হবে, এবং আজকে সার্জিসও জামাত ইসলামী সমাবেশে একই কথা বলছে, গোপালগঞ্জের কথা বলছে। এই জায়গাতে বিএনপির এক ধরনের সন্দেহ এবং ইঙ্গিত যে নির্বাচন পেছানোর জন্য এক ধরনের কালক্ষেপণ করা হচ্ছে হয়তো, কিন্তু তারা বলেনি যে জামাত ইসলামী করছে বা এনসিপি করছে, কিন্তু তারা এটা বলেছে যে কিছু কিছু দল এটা করছে এবং তাতে করে শক্তি পাচ্ছে পরাজিত পতিত ফ্যাসিস্টরা। আমি আপনাকে বলি, এখানে আমার ভাইও বলছিলেন যে বিএনপি অনেক ধৈর্য আছে এবং ধৈর্যের সাথে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি বলবো নিঃসন্দেহে বিগত 15 বছরে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছে বিএনপি, এবং অনেক গুম খুনের শিকার হয়েছে, জামাতও হয়েছে, বিএনপিও হয়েছে একসাথেই, যেহেতু আমরা ফ্যাসিবাদ বিরোধী লড়াই সংগ্রামে আমরা দেশের জনগণও হয়েছে। তো 15 বছর যেখানে আমরা ধৈর্য ধারণ করতে পেরেছি, আমরা তো পারিনি, তো 15 বছরে তো পরিবর্তন আনতে পারি নাই, তাই না? 15 বছরের রাজনীতি দলগুলো যদি আমি একটা রাজনীতি দল করি, আমি নিজের দলকেও আমি মাঝে মাঝে আমি বিশ্লেষণ করি যে 15 বছরে আমরা এত লড়াই সংগ্রাম করলাম, এত আমাদের নেতাকর্মীদেরকে হারালাম, এত গুম খুনের শিকার হলো, বাট আমরা কিন্তু সরকারের পরিবর্তন করতে পারি নাই। একটা পর্যায়ে এসে এদেশের ছাত্ররা, তরুণরা অতীতের মতো করে, সবসময় ছাত্ররা যখন ফুল শক্তি নিয়ে রাজপথে নামে, তখন সেই আন্দোলন কিন্তু বিজয় হয়। তারা সরকার পরিবর্তন করার জন্য না, অন্য একটা ইস্যু নিয়ে তারা নেমেছিল, ওই পর্যায়ে চলে গেছে। একটা পর্যায়ে সেই কনসিস্টেন্ট একটা পর্যায়ে গিয়ে কিন্তু তাদের নেতৃত্বেই কিন্তু দেশের আপামর জনতা কিন্তু এক হয়ে গেল, যেটা আমরা রাজনৈতিক শক্তিগুলো পারি নাই। আমরা রাজনৈতিক শক্তিগুলো আন্দোলন করেছি, বাট দেশের আপামর জনতাকে আমাদের আন্দোলনের সাথে সম্পৃক্ত করতে পারিনি, বাট এই ছাত্ররা কিন্তু পেরেছে। তো একটা পর্যায়ে এই আন্দোলনের মুখে শেখ হাসিনার পতন হলো, ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ হলো। 1 বছর তো হয়নি এখনো, 1 বছর যেতে না যেতেই আমরা যেভাবে অধৈর্য হয়ে গেছে, ভাই বললেন অধৈর্য হন নাই, ধৈর্য ধারণ করে আছেন, আমরা তো দেশের মানুষ তো দেখতে অধৈর্য হয়ে গেছে। এই শুরু থেকেই শুধু নির্বাচন, বিএনপি যদি নির্বাচন চাওয়ার পাশাপাশি যদি সংস্কারে জোর দিত, যেন আমরা সংস্কার আগে চাই,
এটা দেশের মানুষ চাচ্ছে। সুতরাং এই চাওয়ার সাথে বিএনপিও যদি একমত হয়ে জন্য আগে সংস্কার হোক, কারণ দীর্ঘ 15 বছর ধরে সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে গেছে। এই অবস্থায় একটা সুষ্ঠু নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন হতে পারে না। সুতরাং এটার সংস্কার হোক। 2 নম্বর বিচার প্রশ্ন। বিএনপি তো এখনো জোর গলায় তো এই বিচার নিয়ে চাচ্ছে না, যেটা হলো শহীদ প্রেমীগুলো চাচ্ছে, দেশে আপামর জনতা চাচ্ছে। সেই বিচার নিয়েও কিন্তু বিএনপি খুব জোরালো বক্তব্য দিয়েছে, পারেনি। বিবৃতি বলেছে বিএনপির এগুলো। শীর্ষ নেতারা এরপরে বলছেন জুলাই কিভাবে বলবে এবং আসলে? বিএনপি তো যেটা বলছেন যে ঠিক আছে, বিচার প্রক্রিয়া একটা চলমান প্রক্রিয়া, আমরা এসে এটাকে এগিয়ে নেব। কিন্তু বিএনপি তো বলছে না যে ঠিক আছে, নির্বাচনের পূর্বে এই বিচারগুলোকে একটা পর্যায়ে আমরা দৃশ্যমান দেখতে চাই। এটা তো বিচার তো স্পষ্ট নির্দিষ্ট করে বলছে টাইমে না। হয় না। এরপরে জুলাই সনদের বিষয়টা, যেটা আপামর মানে বলা যায় যে দেশের মানুষের একটা গণদাবি, প্রাণের দাবি, এত বড় একটা গণঅভ্যুত্থান হলো, সেই গণঅভ্যুত্থানের একটা সাংবিধানিক স্বীকৃতি থাকবে না? সেই স্বীকৃতিটা নিয়ে জুলাই সনদ নিয়ে কেন বিএনপির পক্ষ থেকে আরো জোরালো বক্তব্য আসলো না? যতবার না তারা নির্বাচন নিয়ে বলেন, নির্বাচন হইতে জি, হবে, বুঝতে এই পেরেছি। বিষয়গুলো নিয়ে তো বলেন না। আমরা একদম এরপরে দেখো, শেষ প্রান্তে। ভাই হলো প্রবাসী একজন, কেন বিএনপির পক্ষ থেকে প্রবাসীদের ভোটের ব্যাপারে জোরালো দাবি আসলো না? এই দীর্ঘ সময় নিয়ে যত সরকার ক্ষমতা এসেছে, কেউ তো প্রবাসী ভাইদের ভোটের অধিকার প্রতিষ্ঠিত আন্দোলন করেনি। আমরা জামাত ইসলামের পক্ষ থেকে ফিল করেছি যে তারা আমাদের রেমিটেন্স যোদ্ধা। বাংলাদেশের একদম শেষ অর্থনীতিকে প্রান্তে। দেশের অর্থনীতিকে চাঙ্গা করার জন্য তারাই বেশি ভূমিকা রাখেন। সুতরাং তাদের ভোটাধিকার প্রয়োগের নিশ্চয়তা দিতে হবে না আমাদের? আলহামদুলিল্লাহ, আমরা তো 7 দফার মধ্যে সেটাও নিয়ে আসছি, এটা নিশ্চিত করতে হবে। তো আমি চাচ্ছি যে আমরা যেটা বলতে চাই যে বিএনপির উচিত ছিল এই যে যৌক্তিক যে দাবিগুলো, জনগণের যে দাবিগুলো, এগুলো নিয়ে আরো ভয়েস রেজ করা। নির্বাচন এটা একটার মধ্যে থাকে, কিন্তু এইগুলো না হয় তো তারা শুধু নির্বাচন বিএনপি নিয়ে একটি বেশি স্বতন্ত্র করছে। রাজনৈতিক দল, নিশ্চয়ই কি উচিত ছিল সেটা বিএনপি নিজেই ঠিক করতে পারবে। তবে আপনি যেগুলো বলেছেন সেগুলো যৌক্তিক অনেক ব্যাপার। এই জায়গাগুলোতে বিএনপি কেন বুঝতে পারতেছে না সেটা নিশ্চয়ই মাহিদুর মহিদ বলবেন। আমরা একদম শেষ প্রান্তে, আপনার জন্য 1.5 মিনিট বেশি দিতে পারছি থ্যাংক ইউ শান্ত ভাই। আমি একটা কথা বলি যে দেখেন, বিএনপি রাজনীতি যেটা আমাদের, ওনাদের কর্মসূচি, ওনাদের যে রাষ্ট্র পরিচালনার যে কিছু কর্মসূচি যেগুলো দিয়েছেন, সেগুলো তাদের দলের। আমাদের 31 দফা বাংলাদেশ আপনাদের উপরে বিনির্মাণে- তাদের একটা অধিকারের জায়গা থেকেও কিন্তু আছে, বড় অবশ্যই। দল হিসেবে আমি- অধিকার এবং দায়িত্বশীলতার আমি জায়গা বলতেছি এটা কভার অনেকগুলো করতেছি। দ্বিমত হয়েছে না? দেলোয়ার ভাই, আমি কভার সংস্কার করতেছি। প্রণীত দ্বিমত হয়েছে, আমি cover আওয়ামী লীগ করতেছি। নিষিদ্ধের প্রশ্নে দ্বিমত করেছেন। আমার যেহেতু 1.5 মিনিট আমি শেষ করি, জি। আমি কভার করি। বিষয়টা হচ্ছে কি, যার যার দলের থাকবেই, এটাই স্বাভাবিক। গণতান্ত্রিক দলে এটাই স্বাভাবিক, যার যার ম্যানিফেস্টো থাকবে, কে কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে। এটা আমরা গণতান্ত্রিক রাষ্ট্রে এগুলো দেখে আসছি। এবং আমি যেটা দেখতে চাই যে এখন রাইট এট দিস মোমেন্ট বাংলাদেশ ইজ ইন সিরিয়াস ক্রাইসিস। উনি যেটা বললেন যে সংস্কার আজকে এই যদি ইন্টারিম গভর্নমেন্ট করতে পারতেন তড়িৎ গতিতে, দে হ্যাভ বিন গিভেন মোর দেন এ ইয়ার, কিন্তু এখনও অনেক কিছুই আসে নাই জনগণের সামনে। 111 গভর্নমেন্ট তো 2 বছরের বেশি ছিল। না, 111 গভর্নমেন্ট আর এটা ডিফারেন্ট আছে। 111 গভর্নমেন্ট ছিল আনলফুল গভর্নমেন্ট, এটার মধ্যে কোনো জুড়ে তারা আসছে। এটা একটা বিপ্লবী গভর্নমেন্ট, এখানে আসছে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর জন্য, এবং আমরাও সাপোর্ট দিছি। বিএনপি ধৈর্যশীলতার সহিত সাপোর্ট দিয়ে যাচ্ছে, এখনও দিয়ে যাচ্ছে। আমরা বারবার তাদেরকে যেটা বলছি যে আপনারা বসে আলোচনা করেন, আপনারা কোথায় এগিয়েছেন, কী অ্যাচিভ করলেন সোফার উইদিন এ ইয়ার অর সো। এটা বলেন নেতা বিএনপির বা অন্যান্য নেতাকর্মীদের সাথে, রাজনৈতিক দলের সাথে আলোচনা করেন, জনগণ জানুক, লেট দ্য পিপুল নো হোয়াট ইজ গোয়িং অন। এখন যে জিনিসটা হয়েছে, আপনার এই যে জামাত বলেন আর এনসিপি বলেন বা বিএনপি বলেন, আমাদের দল বা অন্যান্য রাজনৈতিক দল যারাই আছে, আমরা যদি এত কষ্টের পরে যে আন্দোলনে আমরা সফল হয়েছি, এটা এককভাবে আমরা 17 বছর রাজপথে ছিলাম, জামাতও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। এনসিপি লাস্টের দিকে তারা আসছে, এখানে বলা হয়েছে যে সফলতা বৈষম্য বিরোধী আন্দোলন ছাত্র সমাজরা করছে। এটার মধ্যে একটা রাজনৈতিক ট্যাকটিক্স ছিল। এটা বুঝতে হবে যে বিএনপি একটা দল, আর এখানে তখন একটি অবৈধ স্বৈরশাসক ছিল সেখানে ক্ষমতায়, অনেক মানুষ তখন ভয়ে রাস্তায় নামে নাই। তারপরে এটা একটা নন পলিটিক্যাল ব্যানারে যখন কিছু, সেখানে কিন্তু আমাদের নেতা উৎসাহিত করেছেন, আমাদের ছাত্রদলের যুবদলের নেতাকর্মীরা আহত হয়েছেন। আপনি জানেন যে 30,000 নেতাকর্মীরা যদি আহত হতে, এর মধ্যে 15,000 বিএনপির ছিল, 422 জন বিএনপি নেতাকর্মীরা খুন হয়েছেন সেখানে আন্দোলনে। এটা এককভাবে কারোর কোনো অ্যাচিভমেন্ট না, এটা বিএনপিরই ক্রেডিট আছে সেখানে 17 বছর যে ইয়েছে। আমি সকল শহীদদের প্রতি আমার রেসপেক্ট জানিয়ে, তাদের যে রক্ত, তাদের যে আত্মাহুতি, এই আত্মাহুতি কেন দিয়েছে তারা? বাংলাদেশকে একটি গণতান্ত্রিক, পিসফুল, একটি লফুল একটি দেশ তারা দেখতে চায়, আইনের সুশাসনের দেশ। এই জন্য এখানে আমাদের জামাত
বিএনপি জামাত এনসিপি সবাই মিলে একটি সুষ্ঠু অবাধ নির্বাচনের দিকে আমরা এগিয়ে যাই, তখনই দেখবেন গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। আর আগামী 50 বছরও এই গণতন্ত্র আসবে না এই দেশে যদি আমরা অনেক দেলোয়ার হোসেন, মাহিদুর রহমান মোহিত, আপনাদের দুজনকেই আবারও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। 1975-এর 15ই আগস্টের কথা যদি মনে পড়ে, আমি তার আগে বলি 70-এর যে নির্বাচনে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য মুক্তিযুদ্ধ শুরু করলো বাংলাদেশের মানুষ, 73-এ সেই নির্বাচন আবারও বাংলাদেশের যে শাসকরা ছিলেন তাদের কাছেই হোঁচট খেলো এবং 75-এর 15ই আগস্টের একটি নির্মম পরিণতি আসলো। যদি মে 30, 1981 সালের কথা বলা হয়, তখনও বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নির্মমভাবে নৃশংসভাবে হত্যা করা হয়। তখন বাংলাদেশের মানুষ ভেবেছিল হয়তো বা এটিই শেষ। ঠিক একইভাবে 9 বছর এরশাদ হোসেন মোহাম্মদ এরশাদ টানা থাকলেন, কিন্তু তখনও মানুষ মনে করেছিলেন তিনি মনে হয় দুর্বিনীত। এবং শেষ মাগুরার নির্বাচনে থেকে যখন দুটি নির্বাচন করতে বাধ্য হলো বিএনপি এবং তত্ত্বাবধায়ক সরকারের কথা শেখ হাসিনা বলেছিলেন, ঠিক 16 বছর ক্ষমতায় থাকতে ধীরে ধীরে প্রত্যেকটি কনস্টিটিউশনাল যে ইনস্টিটিউটগুলো ছিল সেই জায়গাগুলোতে শেখ হাসিনা ভুলে গেছেন তার অতীতগুলো, তিনি কোন পদ্ধতিতে তিনি এসেছেন। ঠিক জুলাই অভ্যুত্থানের যে প্রেক্ষাপট, সেটি কি বাংলাদেশের কোনো রাজনৈতিক দল অস্বীকার করতে পারে কিনা, এবং রাজনৈতিক দলগুলোর ঐক্যমত বেশি প্রয়োজন নাকি অনৈক্যর মাধ্যমে ক্ষমতায় যাওয়াটি বেশি প্রয়োজন, এই প্রশ্নের উত্তর নিশ্চয়ই দলগুলো ভাববে। এই প্রত্যাশা রেখে শেষ করছি ইস্পাহানি মির্জাপুর 0 আওয়ার।